পাশ থেকে শুদ্ধ কপাল চাপড়ে বলে, ভাই রে, তুই জানিস না বলে ছাড়াছাড়ির উদাহরণ দিয়েছি। আসল কথা হলো, তুই বিয়ে করে কাবিনে বসানোর টাকা মৃত্যুর আগে পর্যন্ত টাইম নিয়ে তোর বউকে দিতে পারবি, কিন্তু ছাড়াছাড়ি হলে সেই সময় সব টাকা পরিশোধ করতে হয়। ইরফান রে গে বলে, আবার তুই ও ছাড়াছাড়ির কথা বলছিস? শুদ্ধ মেকি হেসে বলে, আরে এটা তোকে বোঝালাম, কিছুই তো জানিস না, সারাদিন ব্যবসা করে করে এই হাল। অসামাজিক লা। ইরফান ভাবলেশহীনভাবে বলে, বিজনেস তো তুইও স্টার্ট করেছিস? শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো, গালে হাত দিয়ে আফসোসের সুরে বলে, সিসিটিভির উপর একটা পাতলা কাপড় দিলেও তো সিসিটিভি আর কিছু দেখতে পায় না, আর তোর উপর পুরো দেয়াল তুলে দিলেও সব কেমনে জানিস ভাই? ইরফান ঠোঁট বাঁকালো একটু। শুদ্ধ হতাশ, লুকিয়ে লুকিয়ে কিচ্ছু করা হবে না তার। ভাগ্যিস তার বা সব প্লটা এই সিসিটিভি দেখতে পায়নি, এটাই মনে হয় বাকি আছে। এসব ভাবনা রেখে বলে, মোহরানার কথা শুনেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আই নো, বউকে মোহরানা পরিশোধ করতে হয়। শুদ্ধ হেসে বলে, ওটাই কাবিন। নে, এবার বল তুই মাইরাকে কি দিবি? ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, ও তো তোর কপি ভার্সন বাদর। শুদ্ধ থতমত খেয়ে তাকায়, এই বেদ্যপটা তাকে অপমান করছে। ইরফান শুদ্ধ কথাগুলো মোটামুটি আস্তে বলার কারণে কেউ সেভাবে শুনতে পায়নি। শুদ্ধ রে গে বলে, এই বেদ্যপ কথায় কথায় আমাকে অপমান করবি না তো? তোর বউ বাদর, সেটা আমার দোষ। ইরফান এই ব্যাপারে আর কিছু বলল না। বিড়বিড় করে বলে, আমি তো ওকে প্রায় সবই দিয়ে দিয়েছি। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কি বলছিস? ইরফান কিছু বলল না। তারেক নেওয়াজ নিজেই কাজী সাহেবকে বলে, 15 লাখ লিখুন। ইরফান সাথে সাথে গম্ভীর গলায় বলে, প্লাস ইরফান নেওয়াজ। কাজী সাহেব তারেক নেওয়াজের কথায় লিখতে গিয়েও থেমে যায় ইরফানের কথা শুনে। সে ঠিক বুঝতে পারল না। দ্বিতীয়বার জিজ্ঞেস করতেও তার মন সায় দেয় না। এই ছেলেকে তার সুবিধার লাগছে না। শুদ্ধ ইরফানকে গুতিয়ে বলে, তোর নাম লিখতে বললি কেন? ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, কজ ও তোর মতো বাদরামি করে যদি আমাকে ছাড়তে চায়, দেন আমি শর্ত অনুযায়ী আবারও আমাকে দিয়ে দিব ওকে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, মানে এর মাথায় এত আজগুবি চিন্তা আসে কোথা থেকে? ইরফানের সব ঠিকঠাক করে কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য কথা বলতে নিলে শুদ্ধ পাশ থেকে বলে, ওহে চাচা, আপনি এসব ভুলভাল পদক্ষেপ কেন নিচ্ছেন? কাজী সাহেব থতমত খেয়ে তাকায়, সে যে কাদের বিয়ে পড়াতে এসেছে এটা ভেবে হাজারো আফসোস হচ্ছে। শুদ্ধ হেসে বলে, আমি থাকতে অন্য কারো বিয়ে আগে পড়াবেন? এসব হয় নাকি? এরকম করলে তো আপনি খাবার পাবেন না চাচা। বিয়েতে এসে না খেয়ে গেলে আপনার অপমান হয়ে যাবে। আমি আবার বেশ উদার মনের মানুষ, কাউকে অপমান করতে পারি না। নিন নিন আমার বিয়ে আগে পড়ান। মামা তুমি থাকতে তোমার ছেলে শুদ্ধকে রেখে করিয়ে পাওয়া ইরফানের বিয়ে আগে পড়াচ্ছে, এসব তুমি কি করে মেনে নিচ্ছিলে? আমি পুরাই হতাশ। শুদ্ধর কথায় সবাই হাসল। এ কেমন তা তো সবাই জানে। তারেক নেওয়াজ নিজেও হাসল। যা, ছেলেটা তাকে কিসব কথা বলে? এখন তার মনে হচ্ছে তাকে শুদ্ধর থেকে ট্রেনিং নিতে হবে, নয়তো ইরফানের সাথে টিকবে কি করে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো, তবে কিছু বলল না। কাজী সাহেব অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। এদের দুই ভাইয়ের থেকে এমন অদ্ভুত আচরণ পেয়ে তার মনে হচ্ছে, সে ভুল করে ভিনগ্রহে এসে পড়েছে, নাকি এরাই ভিনগ্রহ থেকে পালিয়ে এসেছে। ইরফানের দেয়া মহারানার সমপরিমাণ টাকা শুদ্ধর কাবিনেও দেয়া হয়। শুদ্ধর বিয়ে পড়ানোর শেষে সে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে, আমি কি এখন আমার বউকে দেখতে পারি বাবা? ফারাহ বাবা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। নাসিম এগিয়ে এসে শুদ্ধকে টেনে নিয়ে যায়। ফাইজও এগিয়ে গিয়ে শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, তোর কি কোনোদিন যা হবে না? আমার বাবা তোর শ্বশুর, বুঝতে পারছিস? শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, শ্বশুরের কাছেই তো তার মেয়েকে চেয়েছি, তোর মতো ব্রিটিশ লার কাছে তো আর চাইনি। তোর বাচ্চাকে আমি 4 আনার ও চকলেট কিনে দিব না দেখিস। ফাইজ বিরক্ত চোখে চেয়ে রইল শুদ্ধর দিকে। এটা বিয়ের দিনও ঠিক হলো না। আল্লাহ যে একে কোন পিছলা মাটি দিয়ে বানাইছে তা একমাত্র আল্লাহই ভালো জানে। নাসিম মলিন মুখে ইরফানের দিকে চেয়ে আছে। কাজী সাহেব বেশ কিছু বললেন এতক্ষণ। এরপর ইরফানকে কবুল বলতে বলে। নাসিম রোগ গিলল, তার কষ্ট কেন হচ্ছে? ইরফান আর বারবি ডলের বিয়ে তো অনেক আগেই হয়েছে। তারা কত সুন্দর কাপল, শুধু তার মানতে কষ্ট হয়।
ভাবনার মাঝেই ইরফানের বলা কবুল শব্দটুকু কানের পর্দায় এসে বিষের বানের ন্যায় ধাক্কা খায়। নাসিম চোখ বুজে নিল, ডোক গিলল বহু কষ্টে। এরপর কোনোদিকে না তাকিয়ে সাইড কেটে দ্রুত পায়ে জায়গাটি প্রস্থান করে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে দেখল নাসিমের প্রস্থান। নাসিমের হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার, কারণ ওই মন দিয়ে ও তার বার্ডফ্লাওয়ারকে নিয়ে ভাবে, যেটা ইরফানের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। ডট ডট ইরফান শুদ্ধর বিয়ে পড়ানোর পর কাজী সাহেব ফারাহ আর মায়রার কাছে এসেছে রেজিস্ট্রি পেপারে সাইন করাতে। মায়রার পাশে মায়রার মা বসেছে। ফারাহ পাশে ফারাহ বাবা। আশেপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। ফারাহ কে রেজিস্ট্রি পেপারে সাইন করার জন্য পেপার এগিয়ে দিলে ফারাহ কাপা হাতে কলম আর পেপার নেয়। তার হাত কাঁপছে, চোখজোড়া ঝাপসা হয়েছে। এই তো এইখানে সাইন করে দিলে সে আর বাবার বাড়ি থাকতে পারবে না। কথাগুলো ভেবে দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চায়। ওভাবেই কাপা হাতে পেপারে সাইন করে দিল। চোখ থেকে টুপ করে পা পানি গড়িয়ে পড়ে। পাশ ফিরে তার বাবাকে জড়িয়ে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। ফারাহ বাবা মেয়েকে আগলে নেয়। তার চোখজোড়া কখন যে ঝাপসা হয়, বুঝে পায় না ভদ্রলোক। এই মেয়েটি সারা বাড়ি যে ঘুরঘুর করত, প্রতিদিন কোনো না কোনো আবদার করত, এখন এসব আর কে করবে? এখানে উপস্থিত সকলে বাবা মেয়ের আবেগমাখা মুহূর্তে নিজেরাও ভীষণ আবেগী হয়ে পড়ে। মায়রা মলিন মুখে পাশ ফিরে তাকিয়ে আছে। বাবা মেয়ের সম্পর্ক বুঝি এমন হয়, এত মিষ্টি হয়? সে তো জানে না, জন্মের পর কাউকে যে বাবা বলে ডাকবে সেটুকুও পায়নি। বুদ্ধি হওয়ার আগে হয়তো ডেকেছিল লাবিবের বাবাকে, ভুল ভাঙলে আর ডাকেনি তো। বাবা মেয়ের সম্পর্ক কেমন হয়, সেটুকু অনুভব করার সৌভাগ্যটুকুও তার হয়নি। মৃত বাবার কথা মনে পড়ল। স্বামী হিসেবে খুব খারাপ হলেও বাবা হিসেবে হয়তো তাকে এভাবে আদর করত। ইস, তার কপালে বাবার একটুখানি ভালোবাসা যদি আল্লাহ দিত। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখজোড়া ঝাপসা হয়েছে, মেয়েটি বুঝতেই পারেনি। তারেক নেওয়াজ মায়রাকে লক্ষ্য করে বলে, মনে হচ্ছে আমার মায়রা আম্মু আমাকে ভুলে গিয়েছে। মায়রা তারেক নেওয়াজের কথাটা শুনে দ্রুত ঝাপসা চোখজোড়া মুছে সামনে তাকায়। বসা থেকে দাঁড়িয়ে তারেক নেওয়াজের সামনে এসে হেসে বলে, একদম ভুলে যায়নি বাবা, আপনি মিথ্যা বলছেন। তারেক নেওয়াজ আফসোসের সুরে বলেন, তবে বাবার জন্য আক্ষেপ করছিলে কেন? এই যে তোমার জলজ্যান্ত বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ তুমি আমাকে ভুলে গেলে। মায়রার কি যে হলো কে জানে। হুট করেই তারেক নেওয়াজকে জড়িয়ে ধরে। তারেক নেওয়াজ মৃদু হেসে মায়রার মাথায় হাত রেখে বলে, এবার মনে হচ্ছে মেয়ে আমাকে পুরোপুরি মনে রেখেছে। মায়রা হাসল, চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। তার এত ভালো একটা বাবা থাকতে সে কেন আফসোস করছিল? মায়রার মা সহ সকলের অপলক চেয়ে রইল শ্বশুর বৌমার দিকে। বাইরের কেউ দেখে বিশ্বাসই করবে না, মায়রা তারেক নেওয়াজের নিজের মেয়ে নয়। মায়রা মা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি জানতেন, তার প্রাক্তন স্বামীর বন্ধু তার মেয়েটাকে খুব আদরে রাখবেন। সে মা হয়ে বাবার আদর মেয়েকে এনে দিতে পারেননি, এসব তারেক নেওয়াজ তার মেয়েকে এনে দিবেন। দিয়েছেও তো, তার ইচ্ছে পূরণ হয়েছে। তার মেয়ে এখন সুখী। তার জীবনের অনেক বড় একটি পাওয়া পূরণ করে দিয়েছে আল্লাহ। তার মেয়ের সুখ, এর জন্য কত রাত তিনি কেঁদে ভাসিয়েছেন। অবশেষে আল্লাহ তাকিয়েছেন তার মেয়ের দিকে। তারেক নেওয়াজ মায়রার হাত ধরে মায়রাকে তার জায়গায় বসিয়ে দেয়। তিনি নিজেই মায়রার পাশে বসে কাজের উদ্দেশ্য বলে, আমার মেয়ের রেজিস্ট্রি পেপার দিন। মায়রার বারবার চোখজোড়া ঝাপসা হয়। কিছুক্ষণ আগে তার বাবার আদর থেকে বঞ্চিত হওয়ার জন্য আফসোসে চোখ ভিজেছিল, আর এখন সে এরকম একজন বাবা পেয়ে যাওয়ায় আবেগে চোখ ভেজাচ্ছে। মায়রার রেজিস্ট্রি পেপারে সাইন করতে গেলে তার প্রথমবার বিয়ের দিনের কথা মনে পড়ল। কতই না কেঁদেছিল বিয়ে করবে না বলে, মায়ের আঁচল থেকে বেরোতে ইচ্ছে করত না। যদিও তার বাড়িতে দিনগুলো ভীষণ কষ্টে পেরোত, কিন্তু সেখানে কত যে মায়ের ভালোবাসা ছিল, এখনও আছে, তা মায়রা ভুলবে কি করে? ঝাপসা চোখে একবার মায়ের দিকে তাকালে দেখল তার মা ঝাপসা চোখজোড়া তার উপর থেকে দ্রুত সরিয়ে নিল। মায়রা মলিন হেসে রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। ডট 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 বিয়ের সব কাজ শেষে ইরফান, মায়রা, শুদ্ধ, ফারাহ সহ সবার কাজিন একটি বড় টেবিল বুক করে বসেছে। মায়রা যদিও দুপুরে খেয়েছে, কিন্তু এখন নাকি বর বউ একসাথে খেতে হয়। মায়রা অল্প একটু খাবে বলে ঠিক করেছে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা সবাইকে দেখছিল, ইরফানের দিকে চোখ পড়লে
জনের চোখাচোখি হয়। মাইরা এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, কিছু বলবেন? ইরফান ছোট করে বলে, হুম। মাইরা ভাবুক ভঙ্গিতে বলে, কি? ইরফান সাথে সাথে বলে, তোমাকে খেতে চাই। মাইরা কেসে ওঠে, কি সব ভুলক। সবাই আছে, তবুও উল্টাপাল্টা বলছে। শুদ্ধ উল্টোপাশ থেকে চেয়ারে গা এলিয়ে বলে, সবাই আমাকে বলো তো, ল, যা ভাঙার ঔষধ আছে নাকি? মাইরা বলে ওঠে, না তো ভায়া, এই ঔষধ নেই। ইরফান হঠাৎই বলে ওঠে, আছে। মাইরা চোখ ছোট ছোট করে বলে, মিথ্যা বলছেন কেন? আমরা সবাই জানি, নেই। সকলে মুখ টিপে হাসছে। মাইরা বুঝতে পারেনি। শুদ্ধ পিছন দিয়ে হাত দিয়ে ফারাহকে তার দিকে টেনে এনে ইরফানের দিকে চেয়ে বলে, ওষুধের নাম বলে দে তো ভাই। ফারাহ জমে গিয়ে বসে আছে। শুদ্ধর হাত তার কোমর থেকে সরাতে চাইলে শুদ্ধ আরো শক্ত করে ধরল। ফারাহ ঢোক গিলে। মাইরা ইরফান হাত ঝাঁকিয়ে বলছে, ওষুধের নাম বলছেন না কেন? বলুন দেখি, নিশ্চয় আপনি ভুলভাল ওষুধ আবিষ্কার করেছেন। ইরফান কিছু বলল না, খাওয়ায় মনোযোগ দিল। মাইরা মুখ বাঁকিয়ে নিজেও খাবার খাওয়ায় মনোযোগ দিল। কিন্তু কথা হলো, মাইরার গরুর মাংস একদম পছন্দ নয়। তবুও আজ খাচ্ছে। একটু খেতে গিয়ে তার মনে হলো, এই মাংস সিদ্ধ হয়নি। একটা মাংস নিয়ে স্ত্রী কখন থেকে গুতাচ্ছে, মেজাজ খারাপ হলো। একটি গ্লাস নিয়ে প্লেটের মধ্যে হাত ধুয়ে নিল। এমনিতেই তার সেরকম ক্ষুধা লাগেনি, কিন্তু এত খাবার দেখে একটু একটু ক্ষুধা লেগেছিল। ইরফান তার পাতের সব মাংস টুকরো করেছে, মায়রাকে দিবে বলে। তার আগেই মায়রার এমন কাজ দেখে মায়রাকে ধমকে বলে, স্টুপিড, কি করলে এটা? মায়রা ঝাঁকি দিয়ে ওঠে, মিনমিন করে বলে, আমার খিদে নেই। ইরফান কিছু বলল না। পোলাও-এর সাথে টুকরো করা মাংস নিয়ে মায়রার মুখের সামনে ধরে। মায়রা অবাক হয় ইরফানের কাণ্ডে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সবার দিকে তাকালে দেখল সবাই মিটমিট করে হাসছে। মায়রা মিনমিন করে বলে, আমি খাবো না। ইরফান ভাবলেশহীনভাবে বলে, কোলে বসে খাবে। ওকে। মায়রা দ্রুত দিকে মাথা নাড়িয়ে বলে, না না, এখানে বসেই খাবো। কথাটা বলে হা করলে ইরফান মায়রার মুখে পোলাও তুলে দেয়। মিথিলা হেসে বলে, ভাবি তুমি নিশ্চিন্তে খাও, আমরা চোখের উপর হাত দিচ্ছি। হবে না। মায়রা মুখের খাবার চিবোতে চিবোতে মাথা নিচু করে নেয়। সবাই শুধু তার সাথে মজা নেয়। শুদ্ধ মাথা নিচু করে খেতে খেতে বলে, একটা যা, শিল বউ পেয়েছি। এবার একটা যা, হিং বউ লাগবে। রাতুল এরকম একটা মেয়ে দেখো তো। ফারাহ রে গে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে ফারাহ দিকে চেয়ে হেসে বলে, নো টেনশন বউ, তোমার মতামতের 100% গুরুত্ব দেয়া হবে। শুদ্ধর কথা শুনে সবাই হাসছে। মায়রা হেসে বলে, আরে ফারাহ আপু, এত চিন্তা করো না। তুমি একটা যা, কিংবর পেয়েছ, আমি তোমাকে একটা যা, সিলবর এনে দিব। মায়রার কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মেলায় হারিয়ে যাওয়া বোনটা তার বিরুদ্ধে কথা বলছে। মায়রার কথা শুনে ফারাহ সহ সকলের শব্দ করে হেসে ফেলল। ইরফান নিজেও একটু ঠোঁট বাঁকাল। ফাইজ হেসে বলে, মায়রা তুমি একদম পারফেক্ট। ইরফান গম্ভীর গলায় বলে, প্রশংসা করার জন্য আমার বোনকে দিয়েছি। ইনা তার ভাইয়ের কথায় হাসল। বিয়ের প্রথম প্রথম সে কত চিন্তা করত মায়রাকে নিয়ে। সময়ের সাথে সাথে সব কেমন পাল্টে গিয়েছে। ফাইজ খেতে খেতে ইনার দিকে চেয়ে বলে, তোমার ননদ এত খারাপ কেন লিটল কুইন? ফাইজের কথা শুনে সবাই আবারও হাসল। মায়রা বোকাচোখে সবাইকে দেখল। এই লোকটার জন্য তাকে নিয়ে সবাই হাসে। মায়রা ইরফানের হাতে খেতে খেতে প্রায় অনেকগুলো খাবার খেয়ে নিয়েছে। এরপর পানি খেয়ে দেখে আর দাঁড়াতেই পারছে না ঠিক করে। সে যাক, স্বামীর হাতে খেতে মজাই লাগে। ডট ডট ডট। সন্ধ্যার পর পর রিসেপশন থেকে সবাই ফিরেছে। শুদ্ধ গিয়েছে ফারাহদের বাসায়। ফারাহদের কাজিন সহ শুদ্ধর ছেলে কাজিনরা সবাই এসেছে। শুদ্ধ এখান থেকে ফারাহকে নিয়ে তাদের গ্রামে যাবে। ত্রিনা বেগম গ্রামে ছেলে বৌমার অপেক্ষায়। ইরফান আর মায়রা সহ ইরফানের মেয়ে কাজিনেরা এসেছে ইরফানদের বাসায়। মায়রা একটি ঘরে বসে আছে। তার কোলে লাবিব। আশেপাশে ইরফানের অনেক কাজিন। মায়রা এদের সবাইকে আগে দেখেনি। ইনার বিয়েতে এরা আসেনি। অনেক দূরসম্পর্কের সবাই এসেছে। ইরফানের কত কত ফুপি, খালা, মামি এসেছে। মায়রাকে কতজন যে এসে চুমু খেয়েছে। মায়রার মনে হচ্ছে সে মাত্র পৃথিবীতে জন্মেছে, তাই ইরফানের সব ফুপু, খালা এসে তাকে চুমু খাচ্ছে। তবে মায়রার ভালোও লেগেছে। এত আদর তার এই জীবনে সে পায়নি।
সে বুঝেছে সবাই ইরফানকে খুব ভালোবাসে, তার বউ হিসেবে মায়রার এত আদর। লাবিব মায়রার গালে হাত দিয়ে বলে, আপুই সবাই তোমাকে তুমু কায় কিনু। মায়রা লাবিবের গালে চুমু দিয়ে বলে, তুই যেমন আমার কাছে বাচ্চা সোনা ভায়া, তাই তোকে আদর করি, তেমন তারাও আমাকে আদর করছে। লাবিব বিড়বিড় করল, বুকে আদর করতে হয়। মায়রা গালে হাত দেয়। তার স্বামী তার ভাইটার মাথা খেয়ে ফেলেছে পুরো। সারাদিন শুধু বউ বউ করবে। ডট ডট ডট। শুদ্ধর সাথে তার কাকা ফুপি আছে, সাথে সব ছেলে কাজিন আর তার বাবার দিকের সকল কাজিন। শুদ্ধ এতক্ষণ ভ্যাবাচেকা খেয়ে ফারাহদের বাড়িতে ছিল। এত এত মানুষ জামায় আদর করতে এসে তাকে যে ফুটবল ভেবে সব দেয়নি, এজন্য শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস নেয়। বিয়ে করলে বউয়ের সাথে সাথে আরো অনেক প্যারারে। ইস, জীবনটা পুরো তেজপাতা। আপাতত সে ফারাহ পাশে দাঁড়িয়ে আছে। মানে এখন তারা বেরবে, কিন্তু ফারাহ কেঁদে কেটে অস্থির। শুদ্ধর অসহায় লাগে। ফাইজের কথা মনে পড়ে গেল। সে তো ইনার সময় মজা করেছিল। এখন বউয়ের এত কান্না দেখে তার বুকটা ভারী লাগছে। ফারাহ তার বাবাকে জড়িয়ে ধরে ছাড়ে না। মেয়েরা বাবার কাছে ভীষণ আদুরে হয় শুনেছে। এই কথাটা ফারাহ মাঝে একদম 100% ই আছে। ফারাহ বাবার চোখ ভেজে। মেয়েটাকে ছাড়া কিভাবে থাকবেন তিনি? সে যতক্ষণ বাড়ি থাকে, ফারাহ সবসময় তার পাশেই থাকে। কিন্তু মেয়েদের বাড়ির যে এটা ক্ষণস্থায়ী, এটাই মেনে নিতে হবে। ফারাহ বাবা ফারাহ মাথায় চুমু এঁকে শুদ্ধর হাতে ফারাহ হাত রেখে ভেজা গলায় বলে, ফারাহ আমার খুব আদরের মেয়ে বুঝলে বাবা, ওকে কখনো কষ্ট দিও না। শুদ্ধ এদের বাবা মেয়ের কাণ্ড দেখে ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছে। মাথা নেড়ে বলে, জি বাবা, অবশ্যই। আমার পাখ আর বলল না, থাক, শ্বশুর মানুষ, মুখে ব্রেক না লাগালে ব্যাপারটা কেমন যেন লাগে। ফারাহ তার মা সহ আরও সবার থেকে বিদায় নিয়ে শুদ্ধর হাত ধরে এগিয়ে যায়। শুদ্ধ আস্তে করে বলে, ভালোবাসি পাখি। ফারাহ নাক টানল। গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে ফাইজ। শুদ্ধ আর ফারাহ পিছে দাঁড়িয়ে বলে, ফারাহ সাবধানে যাবি। ভাইয়ের কথায় ফারাহ পিছু ফিরে ফাইজকে জড়িয়ে ধরল। ফাইজকে বোনকে আগলে নিয়ে শুদ্ধর দিকে চেয়ে বলে, আমার বোনকে একদম কাঁদাবি না বলে দিলাম। শুদ্ধ ভাবলেশহীনভাবে বলে, আমি তো ওকে কাঁদানোর জন্যই নিয়ে যাচ্ছি। ফাইজ বিরক্ত চোখে তাকায়, আঙুল উঁচিয়ে বলে, আমি কিন্তু আমার বোনকে দিব না। শুদ্ধ ফারাহকে টেনে নিয়ে বিরক্ত হয়ে বলে, কষ্ট করে বিয়ে করলাম আমি, আর এই বান্দা নাকি আমার বউকে দিবে না। সর, ব্রিটিশদের আশেপাশে আমার বউকে রাখা যাবে না। এসো বউ। এরপর গাড়ির দরজা খুলে দিলে ফারাহ আবারও তার ভাইয়ের দিকে তাকায়। নিজেকে সামলে গাড়িতে উঠে বসলে শুদ্ধ ও ফারাহ পাশে উঠে বসলে গাড়ি ছেড়ে দেয়। পিছন পিছন আরো 4টে গাড়ি, সবগুলো শুদ্ধদের বাড়ি যাবে। গাড়ি ছেড়ে দিতেই ফারাহ হাতের মাঝে মুখ নিয়ে ফুপিয়ে ওঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়। তার খারাপ লাগছে। তাকে আপাতত নিজের কাছে নিজেকে ভিলেন লাগছে। মনে হচ্ছে সে বাবা আর মেয়েকে আলাদা করছে। ভিলেন হলে হোক, তার বউ ছাড়া চলে না। এত উদার হলে বউটাকে পাবে কোথায়? মুখ গোল করে শ্বাস ফেলে বলে, ফারাহ পাখি, আর কত কাঁদবে বলো তো? রাতেও তো কাঁদতে হবে নাকি? এখন সব পানি শেষ করে ফেলছ। তুমি কি কোনোভাবে ভাবছ পরে আমার থেকে চোখের পানি ধার নিবে? কিন্তু আমি তো ফ্যাচ করে কাঁদতে পারি না পাখি, কি করে ধার দিব বলো? তাই বলছি, এখন একটু জমিয়ে রাখো। ফারাহ কান্নামাখা চোখের শুদ্ধর দিকে তাকায়। রে দিয়ে বলে, এত তো কথা কিভাবে বলো তুমি? শুদ্ধ মন খারাপ করে বলে, আর কান্না করো না পাখি। আমি তোমাকে গ্রামে গিয়ে গরু, হাঁস, মুরগি, ছাগল সব কিনে দিব। তুমি গরুর গোবর পরিষ্কার করবে, হাঁস, মুরগি, ছাগলদের নিয়ে সংসার করবে, তখন দেখবে তোমার আর কারো কথা মনে পড়বে না। আমি নিজ দায়িত্বে তোমাকে কাজে ব্যস্ত রাখব। একটু থেমে বলে, জানো পাখি, গোবর দিয়ে অনেক কিউট কিউট জিনিস বানানো যায়। তুমিও বানাবে কেমন? আমি সব ব্যবস্থা করে দিব। এই তো এভাবে আমি ফা ল তোর সমান মহৎ কাজের কথা বলি। বুঝেছ তো? ফারাহ চোখ মুখ কুচকে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মুখ লুকিয়ে হাসল। থেমেছে কান্না। উফ, এখন একটু শান্তি লাগছে। ফারাহ টেনে নিয়ে বুকে জড়িয়ে নিল। ফারাহ কিছু বলল না। শুদ্ধ ফারাহ মাথায় চুমু এঁকে মৃদুস্বরে বলে, আমি তো শহরেই থাকি। যখন ইচ্ছে হবে আমাকে বলবে, নিয়ে আসবো আমি। কথাটা বলে ফারাহ মুখ উঁচু করে।
অন্ধকারে ফারাহকে দেখতে পায় না। শুকনো ঠোঁটে আলতো করে চুমু আঁকে একটা। ফারাহ একটু নড়ে ওঠে। শুদ্ধ মৃদু হাসল। দু হাতে ফারাহকে জড়িয়ে নিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার বউ, আমার ভালোবাসা। ফারাহ কেঁপে ওঠে। বাঁ হাতের শুদ্ধর শেরওয়ানির একটু অংশ মুঠো করে ধরে শুদ্ধ চোখ বুজে প্রশান্তিময় হাসল। রাত তখন 10টা। ইরফান ছাদে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত। নাসিম ছাদে এসেছিল একটু একা থাকতে। কিচ্ছু ভালো লাগছে না তার। ইরফানের বাবা তাকে যেতেই দিচ্ছে না। একটু একা থাকতে ছাদে এসে ইরফানকে দেখে আর সামনে এগোয় না। ইরফান পিছু ফিরে নাসিম দেখল। অন্ধকারে কেউ কাউকে স্পষ্ট দেখতে পায় না। নাসিম ছাদ থেকে নামার জন্য উল্টো ঘুরে এক পা এগোলে হঠাৎই পিছন থেকে ইরফানের কণ্ঠ পেয়ে তার পা থেমে যায়। পিছু ফিরে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। নিজে থেকেই ইরফানের সামনে এসে দাঁড়ায়। নাসিমের চোখ দুটো লাল। ইরফান নাসিমকে তীক্ষ্ণ চোখে অবলোকন করল। রাগে তার শরীর জ্বলছে। এর এই বেহাল দশা তার বউয়ের জন্য। সে কিছুতেই মানতে পারছে না। নাসিম রোগ গিলে কিছু বলতে চায়, তার আগেই ইরফান নাসিমের বাম গালে কষিয়ে একটা পপ মেরে দেয়। নাসিম বিস্ময়ে দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান হাতে নাসিমের কলার টেনে দাঁতে দাঁত চেপে বলে, আমার বার্নফ্লাওয়ারকে নিয়ে ভাবা স্টপ না করলে তোকে আমি খুব করে ফেলবো নাসিম। নাসিম রোগ গিলে বলে, তাহলে খুব করে দে। ইরফান নাসিমকে গায়ের জোরে ধাক্কা দেয়। নাসিম পা পিছিয়ে যায়। ইরফান হাতে তার মাথার চুল টেনে গে বলে, ইট স্বাভাবিক প্রবলেম। আই কান্ট কি লো ইউ। নাসিম মৃদু হেসে বলে, কেন পারবি না? ইরফান নাসিমকে আবারও ধাক্কা দিয়ে আওয়াজ তুলে বলে, কজ ইউ আর মাই ফ্রেন্ড। নাসিম আবারও একটু হাসল। ইরফান শুদ্ধর সাথে তার আর ফাইজের ক্লাস 7-এ পরিচয়। এরপর থেকে আজ পর্যন্ত একসাথেই। তবে অন্তরা তাদের ভার্সিটি লাইফের ফ্রেন্ড। ইরফান যদিও অন্তরার সাথে যথেষ্ট দূরত্ব রাখত, বেশ অনেক মাস পর ফ্রেন্ডের মতো তুই প্লাস প্রয়োজনে কথা বলতো। এরপর অন্তরার তু কাজে ইরফান অন্তরার উপর ভীষণ হয়। অন্তরার সাথে ইরফানের ভাই বোনের সম্পর্কের সূচনাতেই সমাপ্ত হয়েছে। কিন্তু সে শুদ্ধ, ফাইজ, ইরফান এদের রিলেশন অন্যরকম। ইরফান নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, তুই বিয়ে করবি? নাসিম বিস্ময়ে দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান এগিয়ে এসে বলে, এজ সুন এজ পসিবল, তোর বিয়ে হবে। নাসিম রোগ গিলে বলে, আমি বিয়ে করব না ইরফান। তুই আমার লাইফে ইন্টারফেয়ার করিস না, অ্যাট লিস্ট এই টপিক নিয়ে তো নয়ই। আমি বুঝেছি আমাদের ফ্রেন্ডশিপের সমাপ্তি এখানেই। তুই ভুলে যা আমাকে। ইরফান গে বলে, ন, তোর লাইফে ইন্টারফেয়ার আমিই করব। আমার ফ্রেন্ড হওয়ার আগে এসব ভাবা উচিত ছিল তোর। হ্যান এসব বলাবলি, আই জাস্ট হিট দিস টপিক। নাসিম কি বলবে বুঝল না। সে জীবনেও বিয়ে করতে পারবে না। ভাবলেই তার কেমন দমবন্ধ লাগে। ইরফান হঠাৎই শান্ত কণ্ঠে বলে, নেক্সট ডে একটা রাইড হোক। নাসিম অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ভার্সিটিতে তারা 4 বন্ধু মিলে প্রায় বাইক রাইডে যেত। তবে ইরফানকে কখনো হারাতে পারত না। এটা নিয়ে সে, ফাইজ, শুদ্ধ ভীষণ আফসোস করত। মাঝে মাঝে তারা 3জন আলোচনা করত, ইরফানের মাথায় বাড়ি দিয়ে ইরফানের মাথা থেকে রাইড করার স্মৃতি ভুলিয়ে দিয়ে তারা কেউ একবার জিতুক। পরে নিজেদের বোকা বোকা কথায় নিজেরাই হেসে ভার্সিটির মাঠ জমিয়ে রাখত। তবে নাসিম একবার ইরফানকে হারিয়েছিল, কিন্তু সে উইন হওয়ার পর দেখে ইরফানের গায়ে জ্বর ছিল, অথচ তারা কেউ বুঝতেই পারেনি। জন্ম থেকেই মাথা পা ল। এরপর ইরফান হঠাৎই বিজনেসে ফোকাস করায় বাইকের প্রতি যে চোখ ছিল, এটা থেকে একদমই সরে এসেছে। তারা সবাই একটু আধটু অবাক হয়েছিল ইরফানের কাজে। ইরফানের সাথে সাথে তারাও আর সেদিকে যায়নি। আজ হঠাৎ ইরফানের মুখে রাইডের কথা শুনে নাসিম অবাক না হয়ে পারল না। ইরফান তার হাতের অর্ধেক সিগারেট টুকুর ধোয়া টেনে শেষ করে। এরপর চুইংগাম মুখে দিয়ে নাসিমের দিকে চেয়ে আবারও বলে, ঢাকা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বাইক রাইড। যদি তুই রাইডে হেরে যাস, দেন তোকে নেক্সট 1 মান্থ এর মধ্যে বিয়ে করতে হবে। নাসিমের বোধহয় এটা শোনাই বাকি ছিল। হতভম্ব হয়ে বলে, তুই কি ল। ইরফান কিছু বলল না। উল্টো ঘুরে এগিয়ে যেতে নিলে নাসিম অবাক হয়ে বলে, তুই হেরে গেলে কি করবি? ইরফানের পা থেমে যায়। নাসিম একটু হেসে আবারও বলে, বারবি ডলকে আমায় দিয়ে দিবি। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। গে কান দিয়ে ধোয়া বের হচ্ছে যেন।
দাঁতের দাঁত চেপে বলে, বার্ডফ্লাওয়ার আমার বউ, অন্যের বউকে চাইতে ল, যা করে না তোর। ইরফানের কথাটা নাসিমের আত্মসম্মানে লাগলো, তবুও বলে, ভালোবাসলে তো একটু হতে হয়। ইরফান উল্টো ঘুরে নাসিমের দিকে তাকায়, মুখ গোল করে চিবানো চুইংগাম ফেলে দিয়ে খুব স্বাভাবিকভাবে বলে, কখনো যদি বার্ডফ্লাওয়ারের মনে ভুল করেও অন্য কেউ স্থান পায়, সেদিনই এই দুনিয়ায় ওর শেষ দিন হবে। যেভাবে ওকে বাঁচাতে এই দুঃখ হাতে আগলে নিয়েছি, সেভাবেই এই দুঃখ হাতে ওকে শেষ করতে একবারও ভাবব না। অ্যান্ড অপোজিট পার্সনকে ঠিক কিভাবে মা, রব, বো, এসবের ডেসক্রিপশন দিয়ে কারো ঘুম নষ্ট করতে চায় না।